হ্যালো স্টুডেন্টস, আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই অবগত আছো যে আমরা আমাদের আজকের ক্লাসের একটা বীজ থেকে কিভাবে একটা নতুন উদ্ভিদের জন্ম হয় এবং সেই উদ্ভিদটার কয়টা অংশ থাকে সেগুলি ভালো করে আমরা বুঝেছি বা জেনেছি। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসুর লেখা উদ্ভিদের জন্ম মৃত্যু এই প্রবন্ধটির ভাগ 2 নিয়ে আলোচনা করব। তার আগে শুরুতেই আমি তোমাদের একটু আমরা এপিসোড 1-এ যা পড়েছি একটু মনে করিয়ে দিই। আমরা এপিসোড 1-এ পড়েছি যে একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তার মধ্যে যখন জল যায়, সে যখন সূর্যের আলোটা পায় সে সেগুলির সাহায্যে অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়ার পর একটা নতুন শিশু উদ্ভিদের জন্ম হয়। ওই শিশু উদ্ভিদটা যখন জন্ম হয় শুরুতেই তার মধ্যে গুটি কয়েক হাতে গোনা পাতা থাকে এবং একটা নরম কাণ্ড থাকে বা দেহ যেটাকে বলি আমরা সেটা থাকে। আর কি থাকে? ওই ছোট্ট শিশু উদ্ভিদের একটা অংশ যেটা মাটির নিচে যায় সেটা থাকে, যেটাকে আমরা মূল বলি। আমরা উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায়, উদ্ভিদের কাণ্ড বা দেহটা মাটির উপরের দিকে থাকে, সেটা বোঝানোর জন্য তোমাদের একটা পরীক্ষাও দেখিয়েছিলাম, যেখানে ছিল যে একটা টব সহ গাছকে যদি আমরা উল্টো করে রাখি তাহলে আমরা দেখব যে গাছ উল্টো করে রাখা গাছটা আবার উপরের দিকে ঘুরে যাচ্ছে আর শিকড় যেগুলি আছে সেগুলি নিচের দিকেই নেমে আসছে। আমরা এই বৈশিষ্ট্যটা তো ক্লাসে বুঝেছি যে একটা উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায় আর একটা উদ্ভিদের কাণ্ড উপরের দিকে যায়। আজকে তাহলে আমরা তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সেটা যাওয়ার আগে আমি তোমাদের আগে কয়েকটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, গাছের কি দাঁত আছে? তারা কি আহার গ্রহণ করে? যদি আমরা এই প্রশ্নগুলি নিয়ে ভাবি তাহলে আমাদের মাথায় কিছু ছোট ছোট উত্তর আসে। যদি প্রথমেই প্রশ্ন করি, গাছ কি আমাদের মতো বাঁচে? গাছ কি আমাদের মতো খায়? আমাদের তো দাঁত আছে, মানুষের দাঁত আছে, এটা তোমাদেরও আছে, আমারও আছে, আমাদের সকলেরই আছে। গাছেরও কি আমাদের মতো দাঁত আছে? আমরা যেভাবে খাবার গ্রহণ করি গাছও কি সেইভাবে খাবার গ্রহণ করে? একটু চলো আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবি। দেখো, আমরা এতটুকু বুঝি এবং আমাদের সাধারণ জ্ঞান এই কথা বলে যে গাছের দাঁত নেই। মানুষের যেমন দাঁত থাকে গাছের তেমন দাঁত থাকে না। গাছ কি করে? গাছ মূল দিয়ে মাটি থেকে রস নেয়। কি রস নেয়? আমাদের মাটিতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। গাছের দুইটা অংশের মধ্যে একটা অংশ যেটা মাটির নিচের দিকে যায়, মূল, সেই মূলের সাহায্যে মাটি থেকে সে রস শোষণ করে এবং শোষণ করার পর সে তার প্রয়োজনীয় খাবার তার পাতায় তৈরি করে। সাথে সে আর কিসের প্রয়োজন নেয়? সাথে সে কার্বন ডাই অক্সাইড নেয়। অর্থাৎ আমরা মানুষেরা প্রশ্বাসের সঙ্গে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি আবার সেটাকে ছেড়েও দিই নিঃশ্বাসের সঙ্গে, সেটাকে বলে কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড গাছ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে নিজের পাতার মধ্যে খাবার তৈরি করে। খাবার তৈরি করার যে পদ্ধতি আছে বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তোমরা বিজ্ঞানে অবশ্যই এটা পড়ে থাকবে বা দেখবে। তাহলে আমরা এইটুকু বুঝেছি যে গাছের মানুষের মতো দাঁত না থাকলেও সে খাবার গ্রহণ করে, সেটা হয় তরল খাবার। অর্থাৎ সে যেই খাবারটা গ্রহণ করে সেটা আমাদের মতো হয় না, তবে তার মধ্যে পুষ্টিগুণ অবশ্যই থাকে। যদি নাই থাকতো তাহলে একটা গাছের এই যে দেহের অংশটা অর্থাৎ কাণ্ডটা এত পরিমাণে বৃদ্ধি হতো না। এবারে তোমাদের গল্পে একটা খুব সুন্দর লাইন আছে, দেখবে লেখা আছে, গাছের গোড়ায় জল না দিলে গাছ মরিয়া যায়। তাহলে গাছ যে রসটা নেয় সেই রসটার মধ্যে জল হচ্ছে অন্যতম প্রধান উপাদান। তোমরা দেখবে বাড়িতে, যদি আমরা বাড়িতে একটা ফুলের টব দেখি, টবের মধ্যে যদি আমরা প্রতিদিন জল দিই তাহলে গাছটা দেখতে কত সুন্দর হয়, সবুজ হয়। যদি জল না দিই, যদি আমরা
একসঙ্গে 2 দিন 3 দিন জল না দিই তাহলে ওই টবের মাটিটা শুকনো হয়ে যায়। শুকনো হয়ে যাবার পর গাছ আর তার প্রয়োজনীয় যে তরল পদার্থ সেটা পায় না। সেটা না পাওয়ার ফলে কি হয়, তার পাতাগুলি দেখি আমরা ঝিমিয়ে যায়, গাছটা ঝিমিয়ে যায়। কেন, কি হয়েছে? কারণ তার মধ্যে জলের অভাব। তোমাদের গল্পের মধ্যে কথা আছে, যদি আমরা গাছকে জল না দিই তাহলে গাছটা মারা যাবে। এবার কি আছে, আমরা দেখি যে আলো হচ্ছে জীবন, সেটা আমাদের কাছে হোক বা উদ্ভিদের কাছে হোক, গাছের কাছে হোক, সবার কাছে। আলো না হলে আমরা একসঙ্গে দীর্ঘ সময় অন্ধকারে কাটাতে পারবো না। কেন কাটাতে পারবো না? যদি সূর্য তার আলোটা না দেয় তাহলে আমরা আমাদের যে প্রয়োজনীয় কাজ আছে সেটা সম্পাদন করতে পারবো না। শুধু আমরা কেন, শুধু আমরা মানুষ নয়, আমাদের পাশাপাশি অন্যান্য পশু পাখি, প্রাণী, গাছপালা, সবাই, যে সমস্ত জীব আছে পৃথিবীতে, সবাই আলো ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। উদ্ভিদকুল, প্রাণীকুল প্রত্যেকেরই বাঁচার জন্য আলোর প্রয়োজন পড়ে। আলো ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। দেখবে যখন গাছের পাতার উপর আলোটা পড়ে, আলোটা পড়ার পর গাছ বাতাসের থেকে অঙ্গারক বায়ু গ্রহণ করবে। অঙ্গারক বায়ু কোনটা? অঙ্গারক মানে হচ্ছে, অঙ্গার হচ্ছে কার্বন, আর অঙ্গারক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2 বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয়। গাছ সূর্যের আলো নেবে এবং বায়ুমণ্ডল থেকে সে কার্বন ডাই অক্সাইড নেবে, নিয়ে সে তার পাতার মধ্যে খাবার তৈরি করতে গিয়ে সে কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করলো, গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই বায়ুটাকে পরিষ্কার করে দিল। আমরা জানি বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মতো আরও বিভিন্ন গ্যাস আছে, ধূলিকণা আছে। যদি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি বেড়ে যায় তাহলে আমরা মানবকুল যারা আছি, প্রাণীকুল যারা আছি, আমরা সবাই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন না পেয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে করতে আমরা একটা সময় মারা যাব। গাছ কি করে? সেই কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে বাতাসের যে বায়ুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড সেটাকে শুষে নিয়ে বায়ুটাকে পরিষ্কার করে দেয়, বাতাসটাকে পরিষ্কার করে দেয়। আমরা যারা মানুষ আছি আমাদের গ্রহণযোগ্য করে তোলে। আমরা এবার বায়ু থেকে সুন্দর করে আরাম, কোনো প্রকার সমস্যা ছাড়াই অক্সিজেনটা গ্রহণ করতে পারি। এবার দেখবে তোমাদের গল্পে একটা লাইন আছে, আমরাও আলো আহার করিয়া বাঁচিয়া আছি। আমরা কারা? এখানে উদ্ভিদ একটা আর মানুষ হচ্ছে এক। কিভাবে আমরা আলো আহার করি? উদ্ভিদ যখন তার পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবারটা তৈরি করে, সে খাবার খেয়ে সে নিজেও বড় হয় এবং নিজে বড় হওয়ার পাশাপাশি সেই তার দেহে ফুল, ফল এগুলি তৈরি করে। তাহলে সে নিজে আহার করছে, আহার করার সঙ্গে সঙ্গে সে তার নিজ দেহে বিভিন্ন ফল তৈরি করছে, ফুল তৈরি করছে। ওই ফলটাকে আবার আমরা মানুষেরা খাবার হিসেবে গ্রহণ করি। আমরা আপেল খেতে ভালোবাসি, আমরা আম খেতেও ভালোবাসি, আমরা কাঁঠালও খাই। যেগুলি খাবারযোগ্য ফল, যার দ্বারা বিষক্রিয়া হয় না, আমরা সেই খাবারগুলি গ্রহণ করি। তাহলে এর থেকে স্পষ্ট হয় উদ্ভিদ নিজের খাবার তৈরি করার পাশাপাশি আমাদের জন্য খাবার তৈরি করে। তাহলে উদ্ভিদও যদি আলো আহার করে বেঁচে থাকে তাহলে আমরাও তো আলো আহার করেই বেঁচে আছি। অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণী যারা উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা সবাই আলোর উপরও নির্ভরশীল। কারণ উদ্ভিদ যেখানে আলো আহার করবে সেখানে মানুষও আলোই আহার করবে, শুধু আমাদের ধরনটা আলাদা হয়। এবার গাছ ওই আহার গ্রহণ করার পর, গাছ যখন নিজের মধ্যে বৃদ্ধি হলো, এবার গাছের মধ্যে কি আসে? ফুল আসে। গাছের মধ্যে ফুল আসে, আমরা দেখেছি যে ওই ফুলটা হচ্ছে গাছের আনন্দ। গাছের মধ্যে ফল আসে, ফুল, ফল এগুলি গাছের আনন্দ। ফুলের মধ্যে রঙিন পাপড়ি হয়, কালারফুল পাপড়ি হয়। ওই পাপড়িগুলিতে যখন ভিন্ন ভিন্ন রকমের সুন্দর আকৃতি তৈরি হয় তখন সেগুলির টানে নানা রকমের কীটপতঙ্গ উড়ে আসে। ওই কীটপতঙ্গগুলি কারা? বিশেষ করে আমাদের মৌমাছি, প্রজাপতি, বাটারফ্লাই, বিজ। তোমরা দেখে থাকবে যে আমরা যদি দেখি
ছোট যে গাছগুলিতে ফুল হয় সেই ফুলগুলি ফোটার পর তার মধ্যে গুনগুন করে মৌমাছি গুঞ্জরণ করে, সেখানে প্রজাপতিও আসে। ওই প্রজাপতি এবং মৌমাছি তারা যখন আসার সময় তারা একটা ফুল নয়, তারা একাধিক ফুলের মধ্যে যায়। ওই একাধিক ফুলের মধ্যে কি লেগে থাকে? হলুদ রঙের গুড়ি গুড়ি পোলেন লেগে থাকে। ওই পোলেনগুলির দ্বারা গাছ তার একটার সঙ্গে একটার পরাগায়ন করে, অর্থাৎ একটা ফুল থেকে পরাগটা নিয়ে আরেকটা ফুলের মধ্যে লাগিয়ে দেয়, যার ফলে ওই ফুল থেকে ফলের তৈরি হয়। এবার দেখবে আমরা দেখি যে একটা সময় গাছ মারা যায়। কখন গাছ মারা যায়? যখন গাছের ওই বীজটা বড় হয়, যখন ওই গাছের মধ্যে যে ফুলটার মধ্যে পরাগায়ন হয়েছে মৌমাছির দ্বারা বা প্রজাপতির দ্বারা, ওই ফুলটা ফলে পরিণত হয়। ফুলটা যখন ফলে পরিণত হলো, ফলটা বড় হলো। ফলটা বড় হতে গিয়ে ওই গাছের সমস্ত শরীরের শক্তি দিয়ে গাছ ফলটাকে বড় করেছে। ওই ফলটা হচ্ছে গাছের সন্তান। ওই ফলটা থেকেই বীজ তৈরি হবে, আর ওই বীজটা যখন মাটিতে পড়বে, মাটির সংস্পর্শে আসবে, আবার শুরু থেকেই একটা প্রক্রিয়া চলবে যেখান থেকে বীজ থেকে আবার নতুন শিশু উদ্ভিদের সৃষ্টি হবে। এই কারণে আমরা দেখি যখন বীজ বড় হয়, বীজকে বড় করতে গিয়ে গাছ নিজের দেহের সমস্ত কিছু শক্তিটা বীজের মধ্যে দিয়ে দেয়। আস্তে আস্তে গাছ নরম হয়ে যায়, গাছের ডালা ভেঙে যায়, গাছটা শুষ্ক হয়ে যায়। আর যখন গাছটা শুষ্ক হয়ে যায়, একদিন ওই গাছটা গোড়া থেকে ভেঙে পড়ে যায়। দেখবে তোমাদের গল্পেই সুন্দর একটা লাইন আছে যে সন্তানের জন্য গাছ তার নিজের জীবন দিয়ে মারা যায়, গাছটা মারা যায়। অর্থাৎ গাছ তার সন্তানকে বড় করেছে কিসের মাধ্যমে? তার নিজের জীবনের শক্তি সামর্থ্য সমস্ত কিছু দিয়েই। তাহলে আমরা যদি একটা উপসংহারে আসি, তাহলে কি দেখব? একটা বীজ থেকে একটা শিশু উদ্ভিদের জন্ম হলো। শিশু উদ্ভিদ নিতান্তই নরম তার কাণ্ড, ওই উদ্ভিদটা একদিন বিশাল বড় মহিরুহে পরিণত হয়, একটা বিশাল বৃক্ষে পরিণত হয়। আমরা জানি যে উদ্ভিদের বিভিন্ন প্রকার আছে। সেই প্রকারগুলি হচ্ছে কি ঘাস জাতীয়, মাঝারি আকৃতির, লতানো, তারপরে হচ্ছে মাচান বেয়ে বেয়ে উপরে যায় এগুলি, আর হচ্ছে বিরাট আকারের। প্রত্যেকটা গাছের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সে বড় হয়। আমরা যদি আম গাছ বা কাঁঠাল গাছকে দেখি তাহলে সেগুলি বিশাল বড় হয়, নারকেল গাছ অনেক বড় হয়। কিন্তু আমরা যদি আবার ছোট গাছকেও দেখি, উদ্ভিদকে দেখি, বেগুন আমরা যে সবজি হিসেবে যেগুলিকে গ্রহণ করি সেগুলিকে দেখি, বা আমরা যদি জবা ফুলকে দেখি, প্রত্যেকেই তো প্রত্যেকের নির্দিষ্ট আকৃতি অনুযায়ী হয়। আমরা টমেটো উদ্ভিদকে যদি দেখি, টমেটো গাছকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে টমেটো ছোট্ট একটা উদ্ভিদ, সেটা গুল্ম। এবার ওই গুল্ম জাতীয় উদ্ভিদটা ছোট, তার মধ্যে ফুল হয়। এবার ওই ফুলের মধ্যে কি হয়? মৌমাছি আসে, প্রজাপতি আসে, পরাগায়ন হয়, পোলেনটা কালেক্ট করে নিয়ে যায়, সংগ্রহ করে নিয়ে যায়। মৌমাছি প্রজাপতি একটা ফুল থেকে আরেকটা ফুলে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের পায়ে মৌমাছি বা প্রজাপতির তো অনেকগুলি পা থাকে, ছোট্ট ছোট্ট সরু সরু, সেগুলিতে যখন পোলেনগুলি লাগবে, ওই পোলেনগুলি একটা থেকে আরেকটা যাবে। যখন যাবে তখন কি হয়? এটাকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়নের ফলেই ওই যে ফুলটা থেকে একটা ফলের তৈরি হবে। ওই ফলটা কি হয়? বড় হবে, রসালো হবে, আমাদের খাবারের উপযোগী হবে। কিন্তু ওই ফলের মধ্যেও কিন্তু বীজ থাকে। কিছু কিছু ফলের মধ্যে বীজ বেশি থাকে, টমেটো যেটা বললাম আমি তোমাদের, তার মধ্যে বীজ বেশি থাকে। আবার কিছু কিছু ফলের মধ্যে বীজ কম থাকে, যেমন একটা আমের মধ্যে একটা বীজ হয়। কাঁঠাল ফলের মধ্যে অনেকগুলি বীজ হয়। নারকেল একটা বীজ। তাহলে আমরা কি বুঝলাম? যে ফুল, মৌমাছি, প্রজাপতি, এই সব কিছুর সঙ্গে গাছের একটা সম্পর্ক আছে। গাছ যখন নিজের সমস্ত জীবন দিয়ে একটা বীজকে বড় করে, অর্থাৎ গাছ তার শিশুকে বড় করে এবং শেষে গাছ তার নিজের সন্তানের জন্য জীবন ত্যাগ করে। এটা একটা মানবিক বার্তা। তোমরা এই গল্পটা সুন্দর করে আশা করে বুঝেছ। তোমরা ভালো করে
বাড়িতে একবার গল্পটা পড়বে, পরে ওই গল্পটার মধ্যে কি কি শব্দ আছে, যে শব্দগুলি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মানবিক বার্তা দেয়, সেগুলি একবার দেখবে। আর যদি আমরা প্রশ্নের কথা বলি, তাহলে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে গাছ কিভাবে আহার করে, আলো না পেলে গাছের কি হবে, এবং গাছের মৃত্যু আমাদের কি শেখায়। এই জিনিসগুলি তোমাদের মধ্যে আশা করি স্পষ্ট ধারণা গিয়েছে। গাছের আহার করা, আলো না পেলে গাছের কি হবে, এবং গাছের মৃত্যু আমাদের কি মানবিক বার্তা দেয়। ধন্যবাদ সবাইকে। বাড়িতে সুন্দর করে সবাই এটার জন্য প্রস্তুতি নেবে এবং গল্পটা ভালো করে 1-2বার পরে দেখবে। ধন্যবাদ।